আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। সম্মানিত দর্শক, বাংলাদেশের প্রধান দুটো রাজনৈতিক দল বিএনপি এবং আওয়ামী লীগ, এই দুটো রাজনৈতিক দলের মধ্যে সেনাবাহিনীর প্রতি এক ধরনের ভীতিকর অবস্থা বা ভীতিকর মনোভাব কাজ করে। এর কারণ হলো এই দুটো দলই সেনাবাহিনী দ্বারা বিভিন্ন সময় নানাভাবে বিপদে পড়েছে, বিপত্তির মধ্যে পড়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে। 1975-এর 15ই আগস্টের পর আওয়ামী লীগের উপর যে জুলুম এবং অত্যাচার নেমে এসেছিল এবং যে যাকে বলা হয় মার্শাল লয়ের যে জাতাকল, এটা আওয়ামী লীগকে যেভাবে বিধ্বস্ত করেছিল তার কারণে আওয়ামী লীগের মধ্যে এক ধরনের ট্রমা কাজ করে 75 পরবর্তী সময় ইন জেনারেল নেতাকর্মীদের মধ্যে, যা শুধু মারাত্মকভাবে সেনাবাহিনী দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে সব জামানাতে। আর বঙ্গবন্ধু জামানাতে রক্ষী বাহিনীর যে অত্যাচার, এই অত্যাচারের কাহিনী এখনো যদি কোনো বনভূমিতে নিয়ে ছেড়ে দেওয়া হয়, সেই বনভূমির যে পশু পাখি তার স্তব্ধ হয়ে যাবে। কোনো বৃক্ষের উপর যদি ছেড়ে দেওয়া হয়, ওই বৃক্ষের কান্না শুরু হয়ে যাবে এবং সেখানে যত পাখপাখালি আছে সকলে গান বন্ধ করে আর্তচিৎকার দিয়ে সেখান থেকে পালিয়ে যাবে যদি রক্ষী বাহিনীর অত্যাচারের কথা স্মরণ করেন। আপনারা বিএনপি জামানাতে 1/11-এর সময়টাতে, মানে ক্ষমতার যখন বিএনপি উচ্ছেদ হলো সেই সময়টাতে যে অত্যাচার হয়েছে, তারেক রহমান সাহেবের উপর যে অত্যাচার, কোকোর উপর যে অত্যাচার, বিএনপির অনেক নেতাকর্মীর উপর যে অত্যাচার, সেটি নিয়ে কতগুলো মজার মজার কাহিনী বলবো। তার আগে এরশাদ জামানাতেও কিন্তু সেনাবাহিনীর দ্বারা আওয়ামী লীগ এবং বিএনপির নেতাকর্মীরা মারাত্মকভাবে যাকে বলা হয় অত্যাচারের শিকার হয়েছে। তো এই সকল কারণে বিএনপি এবং আওয়ামী লীগের যে সকল নেতাকর্মী, বিশেষ করে যারা সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন, যাদের বয়স 50-এর উপরে, তাদের মধ্যে সেনাবাহিনীর সম্পর্কে একটি ভীতিকর অবস্থা রয়েছে। সেনাবাহিনীর নাম শুনলে, তাদের পোশাক দেখলে, তাদের গাড়ি দেখলে বিএনপি এবং আওয়ামী লীগের নেতাদের মধ্যে এক ধরনের আতঙ্ক তৈরি হয়। যাদেরকে সেনাবাহিনী টানিয়ে পিটিয়েছে, পিঠমোড়া করে বেঁধেছে, পা দুটো বেঁধে উপরে টানিয়ে বস্তার মধ্যে মুখ পরে তারপর বেধড়ক পিটিয়েছে, যাদের হাড্ডি গুড্ডি ভেঙে দিয়েছে, কোমর ভেঙে দিয়েছে, তাদের মধ্যে যে কি দুঃস্বপ্ন, কি ট্রমা, কি বেদনা আপনি কল্পনা করতে পারবেন না। এবং এই ধরনের মার খাওয়ার পর মানুষের নিউরোলজিক্যাল যে বায়োলজি রয়েছে, মস্তিষ্কের চিন্তা চেতনা, এগুলো এলোমেলো হয়ে যায়। অনেকের রিপ্রোডাক্টিভ পাওয়ার, সন্তান উৎপাদন করার ক্ষমতা, এটা নষ্ট হয়ে যায়। অনেকে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। এবং মিলিটারির যে কেবলমাত্র মার সেটা নয়, তারা সাইকোলজিক্যালি, মানসিকভাবে যে টর্চার করতে পারে, সেই টর্চারের ফলে অনেকগুলো মানুষ তার স্বাভাবিক হাঁটাচলা পর্যন্ত নষ্ট হয়ে যায়। স্বয়ং হুসাইন মোহাম্মদ এরশাদ, আমি তাকে খুব ঘনিষ্ঠভাবে দেখেছি। যখন তিনি যেতে চাইলেন না ইলেকশনে 2014-তে, যখন থেকে তুলে নেওয়া হলো, ওই সময়টা তিনি আমাকে বলেছিলেন যে ওরা কত ভালো, আমাকে ইচ্ছে করলো মারতে পারতেও, কিন্তু আমাকে মারেনি। কিন্তু আমি তার কথাবার্তার মধ্যে দেখলাম যে আগের সেই হুসেন মোহাম্মদ এরশাদ নেই। 2014-র আগের যে হুসেন মোহাম্মদ এরশাদ ছিলেন, 2014-র পরে তিনি আরও এলোমেলো হয়ে গেছেন। এবং ওই সময়টাতে তাকে তুলে নিয়ে যে মানসিক অত্যাচার করা হয়েছে, কেউ কেউ বলেন যে তার গালের উপর চড় বসিয়ে দেওয়া হয়েছে, সত্য মিথ্যা আমরা কিচ্ছু জানি না, কিন্তু তার মধ্যে স্বাভাবিকতা ছিল না। আপনি যদি বিচারপতি সিনহার বক্তব্য দেখেন, কথাবার্তা দেখেন, ব্যক্তিত্ব দেখেন, সিনহা যতদিন চিফ জাস্টিস ছিলেন ততদিন তার কথাবার্তা লক্ষ্য করেন ধারাবাহিকতা, এবং এখন তিনি দেশের বাইরে আছেন, ঠিক এখনও তার একটা সাক্ষাৎকার নিয়ে দেখেন, আপনি সে ধারাবাহিকতা দেখতে পাবেন না। তো এই যে সেনাবাহিনীর অত্যাচার, সেনাবাহিনীর মার, এটাকে কাউন্ট করে, স্মরণ করে বড় বড় রাজনৈতিক দল যারা আছে তারা সবসময় সেনা শাসন থেকে নিজেদেরকে রক্ষা করার চেষ্টা করে, সেনাবাহিনীর সঙ্গে কোনো রকম কন্ট্রাডিক্ট অ্যান্ড কনফ্লিক্ট এতে জড়ায় না।
একটা উদাহরণ দিলেই বুঝতে পারবেন। সেটি হলো বঙ্গবন্ধু। বঙ্গবন্ধুর মধ্যে একটা সেনাবাহিনীর ভীতি ছিল। এই জন্য তিনি প্রথম থেকেই যাকে বলা হয় পুলিশ বাহিনীকে শক্তিশালী করতে চেয়েছিলেন। আর বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের কারণে পুরো শেখ পরিবারের মধ্যে সেনাবাহিনী ভীতি ছিল। তারাও ফলে তার যে 15 বছরের শাসনামল শেখ হাসিনার, তারা সেনাবাহিনীকে বিলাসী করেছেন, চাকচিক্যময় করেছেন এবং খুব কৌশলে তাদেরকে যাকে বলা হয় তাদের যে পেশাদারিত্ব, সেই পেশাদারিত্বটা থেকে সরিয়ে তাদেরকে অর্থবিত্ত, ক্ষমতা, লোভ, লালসা, কামনা, বাসনা এসবের দিকে ঠেলে দিয়েছেন। এবং এটা তারা যে পড়াশোনা করেছেন, আওয়ামী লীগের অনেক লোক আছেন যারা সুদীর্ঘ মেয়াদে পড়াশোনা করেছেন এবং অনেক অভিজ্ঞতা তাদের রয়েছে। এবং এই কাজটি যে তারা করেছেন, তারা সেই হিরোডোটাসের বই থেকে যে তথ্য, সেই তথ্য নিয়েই তারা এই কাজটি করেছেন। তথ্যটা হলো এরকম যে পারস্যের সর্বকালের সেরা রাজা, পৃথিবীর তাকে বলা হয় যে তার মতো এরকম মহামানব রাজা এবং ঋষি পৃথিবীতে আর কখনো আসেনি। তিনি হলেন সাইরাস দ্য গ্রেট। সাইরাস দ্য গ্রেট। অনেকে তাকে বাদশাহ জুলকারনাইন হিসেবে অভিহিত করেন। তো সেই সাইরাস সেই আজকের যে তুরস্কের একটি অঞ্চল দখল করলেন। মিডিয়া, রাজ্যের নাম ছিল লিডিয়া, আর তখন সাইরাসের রাজ্যের নাম ছিল মিডিয়া। যুদ্ধের এক পর্যায়ে লিডিয়ার যে সম্রাট ক্রেশাস, তিনি আত্মসমর্পণ করলেন এবং চুক্তি অনুযায়ী তিনি সাইরাসের প্রধানমন্ত্রী হিসেবে অভিষিক্ত হলেন। তো তাকে নিয়ে পুরো লিডিয়ার বিস্তীর্ণ অঞ্চল তিনি তার যে কর্তৃত্ব সেটা প্রতিষ্ঠা করার জন্য সেনা অভিযান চালাচ্ছেন। কিন্তু একটি দুর্ধর্ষ জাতি, কোনো অবস্থাতেই তারা জয় স্বীকার করছে না, তারা গেরিলা যুদ্ধ চালিয়ে যাচ্ছিল। তো সাইরাস খুব আশ্চর্য হয়ে গেলেন যে যেখানে পুরো রাষ্ট্র, সাম্রাজ্য, মানে লিডিয়া সাম্রাজ্য তখন মিডিয়ার চেয়ে অনেক বড় ছিল, মানে সাইরাসের যে রাজ্য তার চাইতে তিনি যে রাজ্যটি জয় করলেন সেটা অনেক বড় ছিল। তো তিনি অবাক হয়ে বললেন যে পুরো আপনার যে সাম্রাজ্য, সেই সাম্রাজ্যের পুরোটা দখল করেছে এবং আপনি নিজে এই রাজ্যের সম্রাট হয়ে, ক্রেশাসকে তিনি বলছেন, আমার প্রধানমন্ত্রী হয়েছেন, তারপরও এই অপদার্থরা যুদ্ধ কেন করছে? তো বলল যে ওদের ট্রেনিং এবং ওদের জাতিসত্তা এবং ওদের রক্তের মধ্যে যে মিলিটারি জিনিয়াসনেস আছে, এই কারণে যুদ্ধ দিয়ে আপনি তাদেরকে পরাজিত করতে পারবেন না। তাহলে কি করতে হবে? আপনি রাস্তায় রাস্তায় অঢেল খাবার রেখে দিন। যারা গেরিলা যুদ্ধ করছে এবং তাদের খাদ্য সংকট রয়েছে, একটু পরে এসে তারা খাবার পেয়ে তারা ঘুমিয়ে পড়বে, অলস হয়ে যাবে। এভাবে আপনি রেশনিং দিতে থাকেন কৌশলে, রাস্তায় রাস্তায় খাবার ছড়িয়ে দিন, কয়েকদিন দেওয়া হলে এইভাবে। এরপরে দামি জামা কাপড়, রেশমি জামা কাপড় আপনি রাস্তায় ফেলে রাখুন, করা হলো। এভাবে গেল কয়েক মাস। তারপরে বললো যে আপনি রাস্তায় রাস্তায় স্যান্ডেল, জুতো এগুলো রাখেন। এর কারণ হলো তখন মিলিটারি জুতো পরতো না, খালি পায়ে যুদ্ধ করত। তাই করা হলো। এরপরে বললো যে আপনি রাস্তায় কিছু বাদ্যযন্ত্র রাখুন, যেন তারা সেই গান বাজনা করতে পারে। তাই করা হলো। এরপরে তাদের বিরুদ্ধে আর যুদ্ধ করতে হয়নি, এমনিতেই ওই এলাকা দখল হয়ে গেল। তা আমাদের সেনাবাহিনী আপনি দেখবেন 2014 সনের পরে, 18 সনের পরে, 24 সনের পরে গ্র্যাজুয়ালি প্রত্যেকটি ক্যান্টনমেন্টে আওয়ামী লীগ সেই বিশাল কনসার্টের আয়োজন করেছিল। সেই গান বাংলার তাপস থেকে শুরু করে বাংলাদেশ, ভারত, পাকিস্তান সব জায়গা থেকে শিল্পী গায়কদেরকে এনে নাচ গানে মোটামুটি সকল ক্যান্টনমেন্টগুলোকে যাকে বলা হয় একটা বালাখানা বানিয়ে ফেলা হয়েছিল। তাদেরকে যে সকল সুযোগ সুবিধা দেওয়া হয়েছে, যে সকল বৃত্তবিলাস দেওয়া হয়েছে, ফলে এদের সিনার চাইতে কোমর ভারী হয়েছে, এদের কলিজার চাইতে গুর্দা মোটা হয়েছে, তাদের হাত পায়ের যে পেশি, এই পেশির চাইতে তাদের জিহ্বা, এটার পেশি বেশি শক্ত হয়েছে। তারা কথা বলায় পটুত্ব অর্জন করেছে, কিন্তু
তাদেরকে যদি 100টা বুক ডাউন দিতে বলেন তারা পারবে না, পাহাড়ে উঠতে বলেন তাদের অনেকের হাঁটু ভেঙে যাবে। এই 15 বছর ধরে ধরে ওই যে সাইরাস দ্য গ্রেট অ্যান্ড ক্রেশাস দ্য গ্রেট, দুজনে খুব বিখ্যাত সম্রাট ছিলেন, তাদের এই থিওরিটি যেটি হেরোডোটাসের দ্য হিস্ট্রি অফ উইথ উল্লেখ আছে, এটা আওয়ামী লীগের যারা কর্তা ব্যক্তি তারা পড়েছিলেন, আমি শিওর, এবং তারা এই কাজটি করেছেন। তো ফলে কি হলো যে মিলিটারি আর সেই মিলিটারি থাকেনি, তারা বন্ধু হয়ে গেছে, ভাই হয়ে গেছে, ব্যবসায়ী হয়ে গেছে, কন্ট্রাক্টর হয়ে গেছে, চিত্রশিল্পী হয়ে গেছে, লেখক, কবি, সাহিত্যিক হয়ে গেছে। এটা সেই মিলিটারি ইমেজ তাদের মধ্যে নাই। এটা হয়েছে শেখ হাসিনা যে কাজটি করেছেন ম্যাটিকুলাসলি উইথ মেন্সরিয়া, যে আমার পরিবারের বিরুদ্ধে যা কিছু করেছ তার মধুর প্রতিশোধ আমি নিলাম। এটা হতে পারে, নাও হতে পারে, আমি আমার ব্যাখ্যা বললাম, এবং এই কথাগুলো আমি এখন বলছি না তা নয়। আমি একই কথাটা জাতীয় টেলিভিশনে বলেছি, জাতীয় পত্রপত্রিকায় লিখেছি, আমার ইউটিউব চ্যানেলে বলেছি, একাধিকবার যখন শেখ হাসিনা ক্ষমতায় ছিলেন তখন বলেছি। যা হোক, এখন যেটা বলছিলাম এটা গেল আওয়ামী লীগের কথা। বঙ্গবন্ধুর মেনস্ট্রিয়াটা কেন ছিল? পাকিস্তান জমানাতে তিনি বেশিরভাগ সময়, বিশেষ করে আইয়ুব খানের আমলে, সেনাবাহিনী দ্বারা যে জুলুম অত্যাচারের শিকার হয়েছেন। ইয়াহিয়া খানের জমানাতে তিনি যেভাবে আগরতলা মামলার আসামি রূপে, না এটা তো আইয়ুব খানের জমানাতেই, আগরতলা মামলার আসামি রূপে তিনি যেভাবে ক্যান্টনমেন্টে নির্যাতিত হয়েছেন, আবার একইভাবে 1971 সনে যেভাবে সামরিক বাহিনী দ্বারা তিনি গ্রেপ্তার হয়ে পাকিস্তানের কারাগারে ছিলেন। ফলে পাকিস্তান থেকে আসার পরে বঙ্গবন্ধুর যে ধারাবাহিকতা, তার যে রাজনীতির প্রাজ্ঞতা, তার সাহস এবং শক্তি, এটা কিন্তু অতটা অবশিষ্ট ছিল না যেটা 1969 পূর্ববর্তী বঙ্গবন্ধুর ছিল। বঙ্গবন্ধুকে আগরতলা ষড়যন্ত্র মামলায় গ্রেপ্তার করে তার যে শক্তিমত্তা, তার যে লিডারশিপ, এটার অলমোস্ট 50% মাইনাস করে দেওয়া হয়েছে। আপনি তার জেলে যাওয়ার আগের বক্তব্য দেখেন, তার ব্যক্তিত্ব দেখেন, হাঁটাচলা দেখেন, আর জেল থেকে বেরোনোর পর, অর্থাৎ 69-এর গণ অভ্যুত্থানের পর বঙ্গবন্ধুকে বোঝার চেষ্টা করেন। আজকের সালাউদ্দিন সাহেব, আজকের মির্জা ফখরুল যেভাবে শান্তির দূত হয়ে গেছেন, ঠিক একইভাবে বঙ্গবন্ধু 69 গণ অভ্যুত্থানের পর বিপ্লবীর চাইতে শান্তির দূত হয়ে গিয়েছিলেন, এবং এই কাজটি মিলিটারিরা তার অত্যাচারের মাধ্যমে করেছিল, এবং তিনি ক্ষমতা আরোহণ করেই ওটার কারণে হোক বা অন্য যে কোনো কারণে হোক না কেন, তিনি একটা বিশ্বস্ত রক্ষী বাহিনী তৈরি করার চেষ্টা করেছিলেন। বিএনপির জন্য এই ইতিহাস আরও নির্মম। জিয়াউর রহমান যখন ক্ষমতায় ছিলেন তখন প্রায় প্রতি রাতেই তাকে সামরিক যে কু, এটার আতঙ্ক তাড়া করত, এবং মৃত্যু ভয় তাকে কতটা তটস্থ রাখত। তার কিছু উদাহরণ তার ঘনিষ্ঠজন যারা ছিলেন, মীর শওকত আলী, কর্নেল অলি এখনো জীবিত আছেন, আপনারা তার কাছ থেকে জেনে নিতে পারেন। প্রতি মুহূর্তে সবাইকে তিনি সন্দেহ করতেন, সামরিক বেসামরিক সবাইকে তিনি সন্দেহ করতেন, এবং সেই সন্দেহের মধ্যেই কিন্তু তাকে প্রাণ দিতে হয়েছে। এরপর জাস্টিস সাত্তারের আমল, সাত্তারের ক্ষমতাচ্যুতি, তো পুরো এরশাদের জামানাতে সামরিক বাহিনী ডিজিএফআই এর যে অত্যাচার বিএনপির উপর চলেছে, বিএনপির একটা জেনারেশন তছনছ হয়ে গেছে। এমনকি বিএনপির যে সকল সূর্য সন্তান ছাত্রদলের মধ্যে ছিল, তাদের একটা অংশ সেনাবাহিনী নিয়ে অত্যাচার করে, জুলুম করে তাদেরকে একেবারে ভিতর সন্ত্রস্ত বানিয়ে মূল দলের রাজনীতি থেকে বিচ্যুত করে ফেলেছে। আরেকটি গ্রুপকে ভয় দেখিয়ে, প্রলোভন দেখিয়ে বেঈমান, মুনাফিক এবং চরিত্রহীন বানিয়ে ফেলেছিল এরশাদের জমানাতে। ফলে যে ছাত্রদলকে নিয়ে আমরা খুবই গর্ব করি, সেই ছাত্রদলের শীর্ষ পর্যায়ের দুটো গ্রুপ ছিল। একটা গ্রুপকে জেলে পুরে অত্যাচার করে শেষ করে দেওয়া হয়েছে, একটা গ্রুপকে মেরে ফেলা হয়েছে। সেই নিরু বাবলুকে মেরে ফেলা হয়েছে, নিরুকে জেলে নেওয়া হয়েছে, আবার জেল থেকে বের করা হয়েছে, অভিকে বের করা হয়েছে। এগুলো নিয়ে অনেক গল্প কাহিনী আছে। অন্যদিকে যারা বাইরে ছিলেন, আমানুল্লাহ আমান, খায়রুল কবির খোকন, ফজলুল হক মিলন, তাদের সম্পর্কে নানা রকম কথাবার্তা আছে। এগুলো সবই মিলিটারির অত্যাচার। তারপর যখন 1/11 হলো, সেই 1/11-এর সময় তারেক জিয়ার প্রতি, খালেদা জিয়ার প্রতি, বেগম জিয়ার প্রতি, কোকোর প্রতি, টোটাল পরিবার, সাইদ ইস্কান্দার থেকে শুরু করে সবার প্রতি যে অত্যাচার হয়েছে, তার ফলে বিএনপি
আওয়ামী লীগ মিলিটারিকে যতটা ভয় পায় তার চেয়েও বিএনপি কিন্তু কার্যত ফলত বেশি ভয় পায়। এটা হলো বাস্তবতা। আর এই কারণে কি হচ্ছে, এই যে ডক্টর মোহাম্মদ ইউনূসের দাবিদারি করে তারপরে যে কোনোভাবে জেনারেল ওয়াকারের সাথে কোনো বিরোধিতা না করে একটা নির্বাচন অনুষ্ঠান করানোর জন্য বিএনপি যতটা নিচে নামার জন্য প্রস্তুতি নিচ্ছে, কসরত দেখাচ্ছে, চেষ্টা তদবির করছে, এটা বিএনপির জীবনে কোনোদিন হয়নি। এতটা নেগোশিয়েবল এবং এতটা আত্মসমর্পণকারী, এতটা মাথা নোয়ানো বিএনপি জীবনে আমি কখনো দেখিনি। এর একমাত্র কারণ হলো এখন যে একটি অবস্থায় এসে পৌঁছে গেছে দেশ, না হয় এসপার না হয় ওসপার, এসপার না হয় ওসপার। মানে ডক্টর মোহাম্মদ ইউনূস যদি টিকে থাকেন ভালো, ইলেকশন হলে ভালো, আর যদি না হয় এখানে জরুরি অবস্থা এবং মার্শাল ল ছাড়া আর কোনো উপায় নেই। তো বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে এই যে সামরিক ভীতি, আপনি দেখুন এখন আওয়ামী লীগের লোকজন যেভাবে ওয়াকারুজ্জামান সাহেবকে গালাগাল করছেন, ওটা এক ধরনের ভয় থেকে খুব অকথ্য ভাষায় গালাগাল করছেন, সামরিক বাহিনীকে বেঈমান বলছেন, মুনাফিক বলছেন। আবার বিএনপির যারা লোকজন তারা সেনাবাহিনী সম্পর্কে কিছু বলছে না, কিন্তু পুলিশের 14 কোটি উদ্ধার করে দিচ্ছে। আওয়ামী লীগের সিল যেখানে যেখানে আছে, গোপালগঞ্জ যেখানে যেখানে আছে, তছনছ করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তো এই যে যে অবস্থা, এটাকে আইনের ভাষায় বলা হয় ম্যানসরিয়া। সেই ম্যানসরিয়া ঘটছে। কিন্তু অবাক করার ব্যাপার হলো, যাদের বয়স 40-এর নিচে, তাদের একটা বিরাট অংশ মিলিটারিকে ভয় পায় না, ভয় পাচ্ছে না। এটা অনভিজ্ঞতার কারণে। রাজনীতিতেও তাদের অভিজ্ঞতা নেই, আর তারা এই ধরনের পরিবেশ পরিস্থিতিতে কখনো পড়েনি। দ্বিতীয়ত, যে সমস্ত লোকজন সরকার চালাচ্ছে, ডক্টর ইউনূস থেকে শুরু করে ওনার উপদেষ্টা মণ্ডলী, বিশেষ সহকারী, তারা মিলিটারির যে এই যে স্যাঁচা দেওয়ার যে গুণাবলী, অত্যাচার করার গুণাবলী, পিটুনি দেওয়ার গুণাবলী, মায়ের দেওয়ার গুণাবলী, এই সম্পর্কে তাদের কোনো ধারণাই নেই, কোনো ধারণা নেই। ফলে একটা গোকরা সাপকে কেঁচো মনে করে একটা শিশু যেভাবে নাড়াচাড়া করে, এখন তারা জাতীয় অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, নিরাপত্তা বিষয়ক অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, সেনাবাহিনীর অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, বিমান বাহিনীর, নৌবাহিনীর অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে রীতিমতো খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট ও শিশু আনমনে, এইভাবে তারা খেলছেন। তো খেলতে খেলতে কখন যে ঠিক কি ঘটে যায়, এবং তার প্রেক্ষিতে যারা এই সেনাবাহিনীর মার কখনো খাননি, মার দেখেনও নি এবং মারের কথা শুনেনও নি, তারা মানে আগামীতে কি ধরনের ভয়ঙ্কর পরিণতিতে পড়তে পারেন তার ছোট্ট দুটো উদাহরণ দেই। বাংলাদেশের খুব শীর্ষ একজন শিল্পপতি, বিএনপির সাবেক এমপি, তিনি ধরা পড়লেন রিজিএফআইয়ের হাতে। ধরা পড়ার পরে একেবারে ওনার পাশে যে লোক ছিলেন, কেউ চ্যালেঞ্জ জানালে আমি সাক্ষী দিতে পারবো, তো তাকে প্রথমে এক দফা মানে তাকে পিটানো হলো না, মানে তাকে জাস্ট বসিয়ে রাখা হলো, তার সামনে একজনকে পিটানো হলো। ওটা দেখে তিনি রীতিমতো কাপড় চোপড় নষ্ট করে, একেবারে রীতিমতো কাপড় চোপড় নষ্ট বলতে যা হয় তাই করে দিলেন। যাই হোক, তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করা হলো, পরিষ্কার পরিচ্ছন্ন করে আবার তাকে চেয়ারে বসানো হলো। সারা শরীর খালি, জাঙ্গিয়া পরা ছিল না প্যান্ট পরা ছিল আমি বলতে পারবো না, আমার এটা মনে নাই, জাস্ট একটা খালি। তো এমন সময় তাকে ইন্টারোগেশন করার জন্য একজন তরুণ অফিসার আসছেন। তো তিনি সেই তার ভাষা, আঞ্চলিক ভাষায় বলেন, বারে আর গলা থেকে গলাথনে স্যাং পর্যন্ত হাড়া, আমার মায়েরও না বাবা। 2 হাত জোর করে বললেন, আমাকে মায়েরও না বাবা, আমি মরে যাব, আমাকে মারলে আমি সাথে সাথে মরে যাব। তো এই হলো রিয়ালিটি, বাস্তবতা। যারা ওর মধ্যে গেছেন, পড়েছেন, এই দেখুন যারা আয়না ঘরে ছিলেন, একজনের জীবনও কিন্তু স্বাভাবিক নাই, সব অস্বাভাবিক, ইনক্লুডিং জেনারেল আজমি। আপনি দেখেন, তার মতো মেধাবী ব্রিলিয়ান্ট কর্মকর্তা, তাকে তিনি যখন গুম অবস্থায় ছিলেন, আমি তাকে নিয়ে বেশ কয়েকটা ভিডিও করেছি শেখ হাসিনার জামানাতে, কিন্তু দেখেন বের হওয়ার পরে তার মতো লোকের কথাবার্তায় কিন্তু ধারাবাহিকতা নেই। তো কাজেই এখন যারা মানে খেলছেন, অনুরোধ করবো একটু সাবধানে খেলেন, যেন মানে উল্টাপাল্টা গোল না হয়। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন।
এবং হেফাজত করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।